কালারটা অনেক বেশি ক্রেজি হইতে যাইতেছে। তার অন্যতম কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজ শুরু হয়ে গেছে। রাউন্ড অফ 16 আমরা দেখতে পাইতেছি শুরু হইছে এবং সেখানে তাদের ফেভারিট টিমগুলা কন্টেন্ডার আছে এবং তারা তাদের খেলা দেখবে এবং মোটামুটি সব ধরনের বড় টিমগুলোই অনেক বেশি আপসেট হয় নাই যে ওই বড় টিমগুলো বাদ হয়ে গেছে। এটার অন্যতম সুবিধা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের যে ফরম্যাট, তাতে করে বড় টিমগুলো বাদ হওয়ার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ, অনেকে প্লে অফ খেলে তারপরে আসতে হইতেছে। তো আসেন আজকে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলি এবং নকআউট স্টেজে কে কার মুখোমুখি হইতেছে, মোটামুটি শর্টকাট কথা এবং হালকা পাতলা প্রেডিকশন দিয়ে দিব। তবে এই প্রেডিকশন দেওয়ার আগে আমি দুই একটা ম্যাচ নিয়ে আগে একদম ডান অ্যান্ড ডাস্টেড আমি করে দিতেছি। সেটা হচ্ছে বায়ার্ন মিউনিক আর হচ্ছে অ্যাটালেন্টা। এখানে বায়ার্ন মিউনিক জিততেছে, পৃথিবীর অষ্টম আশ্চর্য যদি হয়েও যায় তারপর আমার মনে হয় না বায়ার্ন মিউনিক হারতে পারে এবং আতালান্টা এই ম্যাচ জিতে যেতে পারে। কিন্তু তারপরও চ্যাম্পিয়ন্স লিগ এবং আপসেট এন্ড নাইট চ্যাম্পিয়ন্স লিগকে বলা হয় যে কোনো কিছু হইতে পারে, বাদ দিলাম। তারপরেও 99.9% বায়ার্ন মিউনিক জিততেছে, শেষ। আরেকটা হচ্ছে আর্সেনাল ফুটবল ক্লাব। আর্সেনাল মোটামুটি জিততেছে, এটা নিয়ে আর কোনো কথা হইতে পারে না। যেরকম করে আর্সেনাল খেলতেছে তাতে বায়ার লিভারকুজেন তাদেরকে কিছু করতে পারে এবং তাদের ওই ওই ইনভিনসিবল সিজন না যেখানে বায়ার্ন মিউনিক বা বায়ার লিভারকুজেন আপসেট করতে পারে আর কি। তো এই দুটা ম্যাচ বাদ আরেকটা ম্যাচ হচ্ছে বোদো গিলিন্ড আর হচ্ছে স্পোর্টিং সিপি। এই বোদো গিলিন্ড আর হচ্ছে স্পোর্টিং সিপির ম্যাচ নিয়ে কথা বলতে চাই না, এটা অনেক বেশি এক্সাইটিং ম্যাচ হবে বলতো। মানে এটা আপনি যখন টাইম পাবেন এটা দেখার জন্য, কারণ অনেক বড় বড় বিগ ম্যাচগুলো একই সাথে চলবে। কিন্তু এটা যদি আপনি আলাদা করে হাইলাইটস দেখেন বা এটার ম্যাচ রেজাল্ট নিয়ে অনেক কিছু হইতে পারে। এখন আসেন মেইন ম্যাচগুলো নিয়ে কথা বলি। সেখানে ফার্স্টে আসে বার্সেলোনা এবং আছে নিউক্যাসল ইউনাইটেড। এই ম্যাচের যদি রিভিউ এবং প্রেডিকশন আপনি জানতে চান তাহলে আমি আপনাকে এটা বলবো যে আমি বার্সেলোনা, অনেকেই বলতেছে যে বার্সেলোনা ফেভারিট, বার্সেলোনা জিতে যাবে, কিন্তু আমি এজ এ বার্সেলোনা ফ্যান হিসেবে আপনাকে বলতেছি আমি কনফিডেন্ট না। আমি কনফিডেন্ট এই কারণে না, কারণ হচ্ছে লাস্ট ম্যাচ আমরা যখন দেখতে পাইছি যে লিগ স্টেজ দেখতে পাইছি যে নিউক্যাসল বার্সেলোনা মুখোমুখি হয়েছে, ওই ম্যাচে র্যাশফোর্ড তার বলে না যে সাত রূপ ধারণ করছে, তারপরে গিয়ে বার্সেলোনাকে এই ম্যাচ থেকে সিঙ্গেল হ্যান্ডেডলি বাঁচাই আনছে আমাদেরকে ওইখান থেকে। কিন্তু ওভারঅল আমার যেটা ভয়ের কারণ সেটা হচ্ছে যে নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্সিভলি যেই ম্যাচে অনেক বেশি ভালো থাকে তারা অনেক বেশি ভালোই থাকে, এবং যেই ম্যাচে তারা খারাপ থাকে তারা ডিফেন্সিভলি অনেক বেশি উইক থাকে এই কারণে বলতেছি তারা পিছনে বাট বক্সের ভিতরে অনেক বেশি স্পেস পাওয়া যায়। নিউক্যাসল ইউনাইটেড এমন টিম, তারা ফার্স্ট 15-20 মিনিট এরকমভাবে ফুটবল ম্যাচটা শুরু করবেন, সে এরকম অ্যাগ্রেসিভলি ফ্রেস করবেন। ওই মোমেন্টের ভিতরে তারা যদি দুই একটা গোল বের করতে পারেন তারপরে তারা গেমটাকে অনেক বেশি স্লো করে ডিফেন্সিভলি অ্যাপ্রোচ নেয়। আপনি টিপিক্যাল অ্যাথলেটিকো মাদ্রিদের মতো অ্যাপ্রোচ বলতে পারেন, যদিও অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম থেকে ডিফেন্সিভলি যায়। কিন্তু এই যে তাদের যে ফিজিক্যালিটি, তারা এত বিস্ট, তাদের হাইট বার্সেলোনার জন্য এটা সবসময়ের জন্য হার্ড হয়, কারণ তারা এরিয়ালে অনেক বেশি গোল করতে পারে, সেট পিসে তারা ভয়ঙ্কর হইতে পারে। তো সেখান থেকে বার্সেলোনার যে আশার কিরণ কি হইতে পারে, রাফিনার প্রেস, লামিন ইয়ামালের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স অ্যান্ড লামিন ইয়ামালের যে পারফরমেন্স, এবং সবচাইতে বড় কথা পেদ্রির কামনেস। পেদ্রি যেভাবে কাম কুল হয়ে পুরো ম্যাচটাকে কন্ট্রোল করবে, সেখান থেকে আপনি বলতে পারেন যে এই ম্যাচে 50-50 চান্স আমি দেখতেছি। কিন্তু তারপরও আমি এটা বলতে চাই যে আমার অনেক ভয়ের কারণ যদি এই নিউক্যাসল ইউনাইটেডের ফিজিক্যালিটি তারা বিট করতে পারে বার্সেলোনা, কারণ বার্সেলোনার রাইট ব্যাক লেফট ব্যাক দুইটাই একদম গায়েব হয়ে গেছে, মানে ইনজুরিতে। বালদে কুন্ডেকে আমরা পাইতেছি না। এখন ওইখান থেকে এই কথাটা আসে, যারা অনেক বেশি কন্ট্রোভার্সি করতে চাইছে, কথা বলছে জোয়া ক্যান্সেলকে কেন সাইন করা হয়েছে, তারা সেই কথার জবাব পেয়ে গেছেন এবং এই ক্যান্সেলকে আমাদেরকে কেন দরকার হইতেছে। এবং হ্যান্সি ফ্লিক শুধু শুধু অ্যালাউ করেন নাই, অ্যাজ এ মাস্টার ক্লাস এখানেও সে প্রুভ করছে। মাঠে যেভাবে ট্যাকটিক্যালি সে মাস্টার ক্লাস দেখায়, আমার মনে হয় জোয়াও ক্যান্সেলের সাইনটা আমাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগে অনেক বড় একটা বিষয় অ্যাড করতেছে এবং করতেছে। আপনি দেখেন ক্যান্সেল যেভাবে পারফরমেন্স করছে, আমার মনে হয় যে আমাদের এই সাইনিংটা যে 2-3 মিলিয়ন 5 মিলিয়ন যাই আমরা তারে বেতন দিব, এটা অর্থিত হয়ে গেছে এখনই। আসি চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিকো নিয়ে, যেটা কিনা 13-14 বার আমরা দেখে ফেলছি অলরেডি। এখন কারোই অত বেশি ইন্টারেস্ট নাই এই ম্যাচ নিয়ে, কিন্তু তারপরেও এখন একটা নতুন ডাইমেনশনে এই ম্যাচটা শুরু হবে ম্যানচেস্টার সিটি আর হচ্ছে রিয়াল মাদ্রিদের। কারণ হচ্ছে তারা দুই টিমই অনেক বেশি উইক, কারণ তারা দুই টিমই অত বেশি ভালো ছন্দে নাই। কিন্তু দুই টিমের ভিতরে যদি পরিমাপ করা হয়, এখানে এখানে যদি হয়, আপনি ধরেন এখানে যদি হয় রিয়াল মাদ্রিদ, আপনি এখানে এখান থেকে এখানে একটু ধরতে পারেন যে ম্যানচেস্টার সিটি। স্ট্রাকচারগত দিক থেকে আপনারা যদি দুই টিমের কোচের দিকে তাকান, আপনি অনেক বেশি পরিবর্তন দেখতে পারবেন, অনেক আকাশ পাতাল দেখতে পারবেন। তখন দেখবেন যে রিয়াল মাদ্রিদ এখানে, তো ম্যানচেস্টার সিটি এখানে। পেপ গার্দিওলা আর হচ্ছে কে নাকি আলবের্তো আলবেরাকে চিনি, মানে চিনেন আপনি চিনেন না। তো যেখানে আপনি ভাববেন যে পেপ গার্দিওলা 1 সপ্তাহ 10 দিন এটা নিয়ে ভাবার সুযোগ পাইছে যে কি ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ খেলা নিয়ে কী করতে হবে, তারা কোথায় কোথায় উইক, এর চাইতে ভালো সুযোগ আর নাই। আমার মনে হয় এই ম্যাচটা যদি প্রেডিকশন আমি দিয়ে রাখি, হয় অনেক বেশি হাই স্কোরিং ম্যাচ হবে, 3-2 4-2 4-3 এরকম হবে, বা এক পাক্ষিক হবে যে ম্যানচেস্টার সিটি 3-0-তে 3-1-এ 4-1-এ এরকম জিতে যাইতেছেন। রিয়াল মাদ্রিদের পারফরমেন্স
যে এরকম আবার কোনো প্লেয়ারই নেই, তারা ডিফেন্সে কারা খেলাবে, মিডফিল্ডে তাদের কাস্তিয়া থেকে ধরে আইনা ফলাফাইন খেলানো লাগতেছে। কিলিয়ান এমবাপ্পে নাই, ভালো ভালো প্লেয়ার নাই, ফর্মে নাই, ক্যারেরাস নাই, আপনি যেই প্লেয়ারের নাম নেবেন জুড বেলিংহাম নাই। তারপরেও যদি এই ম্যাচ ম্যানচেস্টার সিটি না জিতে আসতে পারে, আমি মনে করি সেকেন্ড লিগে গিয়ে তাদেরকে অনেক বেশি ভুগতে হবে। কারণ কিলিয়ান এমবাপ্পে ব্যাক করবেন, ভালো ভালো জুড বেলিংহাম, আই ডোন্ট নো কারা কারা আসে, তবে কিলিয়ান এমবাপ্পে আসবেন এবং কিলিয়ান এমবাপ্পে কি করতে পারেন সেটা আমরা জানি ভালো করে, এবং ম্যানচেস্টার সিটিও ভালো করে জানেন। তো আমার কাছে মনে হইতেছে যে পেপ গার্দিওলা ওইখান থেকে এই ম্যাচে আমার বলা হয় একটু আশার আলো জাগাইতে পারেন। কারণ ভিনিসিয়াস জুনিয়র রিসেন্টলি একটু ফর্মে ফিরছেন, এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদের যে অবস্থা, তাতে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ অনেকটা পিছনে থেকেই শুরু করবেন। আরও একটি ইন্টারেস্টিং ম্যাচ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে পিএসজি এবং হচ্ছে চেলসি। আমরা দুজন জানি এই দুজন ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা মুখোমুখি হয়েছে, কারা জিততে যাইতেছে। অনেকেই একটা কথা আনতেছে যে চেলসি মোটামুটি এখনো টপ 5-এর ভিতরে আছে লিগে, এবং 1 পয়েন্ট পিছনে, মানে আগানো না 1 পয়েন্ট, ওই 1 পয়েন্ট লিড নিয়ে লিগ ওয়ানে পিএসজি আছে। এখন সেখানেও অনেক বেশি কম্পিটিশন চলতেছে, পিএসজির পারফরমেন্স সেখানেও ভালো না, এই সেই বহু কথা। সেম জিনিস আমি এখানে আনবো ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের দিকে, তাদের কোচের দিকে। এবং সেম কথা আমি এখানেও বলতেছি যে কোচ যে কত কিছু পরিবর্তন করতে পারে, একটা নামি দামি ভালো কোচ যে যে কোনো মুহূর্তে ট্যাকটিক্স যে কোনো কিছু চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে পেপ গার্দিওলা এবং লুই এনরিকে। এই দুজনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। সেম জিনিস যে রজিনিয়র যে বর্তমান যে কোচ আছে চেলসির, তার নতুন কোচ, ইয়াং কোচ নিউ কিছু ইনোভেট করতে পারে, নতুন ট্যাকটিক্স নিয়ে আসতে পারে, বা কোনো যে কোনো একটা মাস্টার ক্লাস শো করতে পারে চেঞ্জ করে দিয়ে। কিন্তু আমার কাছে সেখান থেকে মনে হয় যে লুই এনরিকের যে টিম, লুই এনরিকের যে ফুটবলের ফিলোসফি, সেখান থেকে এবং একটা রিভেঞ্জের একটা বিষয় আছে। আপনার কোনো কিছুতে যদি আপনার রিভেঞ্জের বিষয় থাকে যে আপনাকে হারাইছে, সেখান থেকে আপনাকে এই ম্যাচটা জিততে হবে, সেখানে আপনাকে অনেক বেশি মোটিভেট করে। এবং এই ফার্স্ট লেগটা হচ্ছে পিএসজির মাঠে, প্যারিসের মাঠে খেলা হবে, এবং সেখান থেকে আপনি জানেন যে কি হবে না হবে। ফ্যান্সদের অনেক বেশি ক্রাউড, আপনি জানেন পিএসজি ফ্যানরা অনেক বেশি ক্রাউড এবং অনেক বেশি ক্রেজিও হয়। তো সেখান থেকে আমি যদি এই ম্যাচ নিয়ে বলি যে রিভেঞ্জ নেওয়ার প্রতিশোধ কাদের কাদের ভিতরে বেশি, পিএসজির ভিতরে, কাদের কোচ ভালো, পিএসজির কোচ ভালো, কাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার টু প্লেয়ার চিন্তা করলে কাদের ভালো, পিএসজির ভালো। এবং যদি দুই টিমের পারফরমেন্স চিন্তা করেন, মোটামুটি দুই টিমই 50-50। চেলসি অনেক বেশি হাই ফর্মে নাই, পিএসজি অনেক বেশি হাই ফর্মে নাই। পিএসজি রিসেন্টলি মোনাকোর সাথে 3-1 হেরে আসছে, কিন্তু তারপরও যে ওই যে জিতার যে আকাঙ্ক্ষাটা, রিভেঞ্জ নেওয়ার যে আকাঙ্ক্ষাটা, চ্যাম্পিয়ন্স লিগ, হোম স্টেডিয়াম, সব কিছু মিলে আমার কাছে মনে হইতেছে এই ম্যাচটা পিএসজি জিততে যাইতেছে।